সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আজকে আমরা আলোচনা করব পুঁজিবাজার কি বিদেশি বিনিয়োগ শূন্য হবে। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে একজন সম্মানিত অতিথি আছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন আহমেদ রশিদ লালী, পুঁজিবাজার বিশেষজ্ঞ, সাবেক সভাপতি ডিবিএ। আপনাকে স্বাগত জানাচ্ছি বিজনেস টাইমসে। আমরা আজকে যেই বিষয়ে আলোচনা করতে চাই, দেশের পুঁজিবাজার তো দীর্ঘদিন ধরেই নানা কাঠামোগত দুর্বলতা, আস্থাহীনতা এবং নীতিগত অনিশ্চয়তার সঙ্গে লড়াই করছে। এখন এখানে দেশীয় বিনিয়োগকারীদের পাশাপাশি বিদেশি প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিগত বিনিয়োগকারীর অংশ বরাবরই তুলনামূলকভাবে সীমিত। তো এই যে সাম্প্রতিক সময়ে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশের পুঁজিবাজার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, এর আসল কারণ আসলে কি দেখতে পাচ্ছেন? ওকে, ধন্যবাদ। দেখেন, এখানে বিভিন্ন কারণ আছে। বিদেশি বিনিয়োগকারীরা মুখ ফিরিয়ে নেওয়ার বিভিন্ন কারণ আছে। এটা আপনি জানেন যে একটা আমাদের সিল করে দিয়েছিল, সব প্রাইস ওয়াইজ সিল করে দিয়েছিল। এখন ওরা বলছে যে আমি কিনছি কিন্তু বিক্রি করার সময় বিক্রি করতে পারছি না বিকজ অফ সিলিং। সো এই জিনিসটা অনেক নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলেছে বিদেশি বিনিয়োগকারীদের মাঝে, দেশি বিনিয়োগকারীদের মাঝেও কিছুটা ইম্প্যাক্ট ফেলেছে। এবং সেখানে আমরা দেখেন বিদেশি বিনিয়োগকারীরা কখনো শূন্য হয় না। হ্যাঁ, কিছু না কিছু থাকে, যেটা হয় সেটা 4% থেকে 2%-এ চলে আসে। হ্যাঁ, পার্সেন্টেজ ওয়াইজ একটু কমে যায়, বাট কিছু না কিছু বিদেশি বিনিয়োগ থাকেই। এখন যেটা সিচুয়েশন, আমি মনে করি যে নতুন এসইসি চেয়ারম্যান আসাতে যেটা হয়েছে সেটা হলো যে বিদেশি মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো লিস্টিং হবার একটা প্রক্রিয়া আমার কাছে মনে হচ্ছে যে ত্বরান্বিত হবে। তার কারণটা হলো যে আমাদের বিএসইসি চেয়ারম্যান সাহেব মাল্টিন্যাশনাল কোম্পানিতেই ওনার অনেক সময় দিয়েছেন। সো কাজেই উনি জানেন যে কোন বটলনেকস আছে যেগুলো দূর করলে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো পুঁজিবাজারে আসবেন। সো আমার কাছে মনে হয় যে এটা একটা উত্তম সময় যেখানে মাল্টিন্যাশনাল আসার জন্য ওনাদের পথ একেবারে মসৃণ করার একটা সুযোগ কিন্তু আমাদের পুঁজিবাজারে এসছে। সো আমার কাছে মনে হয় যে মাল্টিন্যাশনাল যখন আসবে পুঁজিবাজারে তখন কিন্তু বিদেশি বিনিয়োগ এমনিতেও বাড়বে। 2 নম্বর হলো যে আমাদের এখনকার চেয়ারম্যান যেহেতু উনি মাল্টিন্যাশনালে অনেক সময় দিয়েছেন, সেহেতু বিদেশি বিনিয়োগকারীদের সাথেও ওনার একটা ইন্টারাকশন হচ্ছে, সব সময় হয়েছে। সো এই সুবাদে আমার মনে হয় যে মাল্টিন্যাশনাল কোম্পানি লিস্টিংয়ের ক্ষেত্রে এবং বিদেশি বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করার ক্ষেত্রে অনেক কাজ কিন্তু এখন হবে। এবং আমি আশা করছি যে দুই ক্ষেত্রেই একটা পজিটিভ রেজাল্ট আমরা দেখব। তাহলে কি আশা করা যাচ্ছে যে পরবর্তী সময়ে বিদেশি বিনিয়োগ বাড়বে? আশা করি, অবশ্যই। ডলার সংকট ও মুনাফা বিদেশে পাঠানোর জটিলতা বিদেশি বিনিয়োগের কতটা নেতিবাচক প্রভাব ফেলছে? মানে ডলারটা বিদেশে পাঠানো যেটা চলে যাচ্ছে, এটা তো পাচার। আমি ডলার এখানে যদি দেশে থাকে তাহলে তো দেশের ইকোনমি ভালো হয়, কিন্তু আমি যদি ব্যবসা করে, যে দেশ আমাকে ব্যবসা করতে দিচ্ছে, যে দেশের থেকে আমি ব্যবসা করছি, সেই দেশকে আপনি পঙ্গু তো করতে পারেন না এই ডলারগুলো বিদেশে পাঠিয়ে। সো কাজেই সকল ব্যবসায়ীর একটা, আমার মনে হয় যে একটা ওনাদের থাকা দরকার যে দেশের থেকে ডলার নিয়ে যাওয়াটা, পাচার করে দেওয়াটা, এটা একেবারে অন্যায় একটা কাজ, দেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে। এবং আমার মনে হয় যে এই ডলারগুলো যদি দেশে থাকে, দেশের রিজার্ভ ভালো হয় এবং এই টাকা দিয়ে ওনারা অন্য কাজ করতে পারে। সো এখানে দুইটা জিনিস আমি বলবো, যে সরকারকেও এই জিনিসটা দেখতে হবে যে এই টাকা যাতে পাচার না হয়, সেই জন্য মোটামুটি একটা সুন্দর পলিসি করে যাতে এই টাকাগুলো ওনারা এখানেই
খাটাতে পারেন সেই ব্যবস্থাটা, সুযোগটা আমাদের সরকারকে করে দিতে হবে। কারণ এটা অবশ্যই এই ডলারের পাচারটা নিরুৎসাহিত করতে হবে এবং এখানে সুযোগ করে দিতে হবে যে এক্ষেত্রে কি ধরনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন সে বিষয়ে Sorry? জানতে চাই। এক্ষেত্রে কি ধরনের সমন্বিত উদ্যোগ প্রয়োজন? অবশ্যই বিশাল, বিকজ দেখেন সরকার যদি আমাকে একটা সুযোগ করে না দিতে পারে বিনিয়োগ করার জন্য এই দেশে, তাহলে তো আমি টাকা এখানে রাখবো না। সো আমাকে টাকা এখানে রাখার জন্য একটা সরকারকে একটা সুযোগ করে দিতে হবে, যে পলিসি করে দিতে হবে যাতে আমাকে বাইরে নিয়ে যেতে না হয়, আমার ভবিষ্যতের জন্য আমি বাইরে নিয়ে যেতে পারি, আমার ভবিষ্যৎ এখানেই সিকিউর করতে হবে, আমার ইনভেস্টমেন্ট এখানেই সিকিউর করতে হবে। এই সুযোগটা সরকারকে করে দিতে হবে পলিসির দ্বারা। বিদেশি বিনিয়োগকারীরা সবচেয়ে কোন খাতে বেশি আগ্রহী ছিলেন এবং সেই কোম্পানিগুলো থেকে কেন এখন আগ্রহ হারাচ্ছে? বিদেশি বিনিয়োগকারীরা সাধারণত এনার্জি সেক্টরে এবং ইনফ্রাস্ট্রাকচার সেক্টরে ওনাদের আগ্রহ সবসময় বেশি থাকে। সো এই ইনফ্রাস্ট্রাকচার সেক্টর এবং এনার্জি সেক্টর, পাওয়ার, এনার্জি, এই সেক্টরগুলোতে ওনাদের বেশি বিচরণ দেখা যায়। সো আমার কাছে মনে হয় যে আমাদের এছাড়া অনেক আরো সেক্টর আছে, ফার্মাসিউটিক্যাল সেক্টর আছে, এইগুলাকে আমার মনে একটু যদি আগ বাড়ায় দেওয়া যায়, এই মানে করা যায়, উৎসাহ দেওয়া যায়, তাহলে আমার কাছে মনে হয় যে এই সকল সেক্টরে ওনারা অবশ্যই বিনিয়োগ করবেন। এই সেক্টরগুলোর মধ্যে আসলে ঘাটতি কি দেখছেন? কোনটা? যেগুলোতে তারা আগ্রহী ছিলেন বিনিয়োগ করতে, এই সেক্টরগুলোতে কি ধরনের ঘাটতি রয়েছে? না, ওনারা যে আগ্রহ ছিল এবং ওনারা এইটাতেই বিনিয়োগ করতেন, হ্যাঁ, যেমন তিতাস গ্যাস আছে, পাওয়ার গ্রিড আছে, হ্যাঁ, ডেসকো আছে, যমুনা অয়েল আছে, পদ্মা অয়েল আছে, এই যে এনার্জি এবং পাওয়ার সেক্টর, এইগুলাতেই ওনাদের বিনিয়োগটা বেশি ছিল। এবং যেহেতু এটা সরকারি কোম্পানি, স্বচ্ছতার কোনো সমস্যা ছিল না ওনাদের জন্য, সেই জন্য বেসিক জিনিস হলো আপনাকে স্বচ্ছতা আনতে হবে। বাজারে স্বচ্ছতা যদি আনা যায়, প্রত্যেকটা কোম্পানি যদি ওনারা সঠিকভাবে অডিট রিপোর্ট এবং অ্যাকাউন্টস যদি দেন, তাহলে ওনারা ডেফিনেটলি অন্যান্য সেক্টরে ইন্টারেস্ট শো করবেন। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরে আনতে বিএসইসি, ডিএসই এবং সরকারের কি কি জরুরি পদক্ষেপ প্রয়োজন এই বিষয়ে জানতে বিএসইসি, চাই। সরকার এবং ডিএসই। ওকে, দেখেন অনেক অনেক রেসপন্সিবিলিটি আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের উপরে আছে। সেটা হলো যে আমরা এবং সেখানে বিএসইসি এবং সরকারের একটা রোল আছে যে আমাদের যে অ্যাকাউন্টস, যে স্টেটমেন্টসগুলো, সেগুলো স্বচ্ছতার সাথে যে অডিটররা করে দেন, তাহলে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু বিনিয়োগ বাড়বে, সে দেশীয় হোক আর বিদেশি হোক। সো আমাদের মূল কাজটাই হলো অডিট রিপোর্টটা যাতে সঠিক হয় এবং সেই রিপোর্টটার ভিত্তিতেই কিন্তু বিনিয়োগকারীরা আসবেন, ওনারা কনফিডেন্স পাবেন, ইয়েস এখানে এই প্লাস পয়েন্ট আছে, এখানে এই পজিটিভ দিক আছে, ওনারা এই এক্সটেনশনে যাচ্ছেন, যাচ্ছেন, হ্যাঁ, নতুন বিনিয়োগে যাচ্ছে একটা কোম্পানি। সো ওইটাই কিন্তু অ্যাট্রাকশন থাকে বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় বিনিয়োগকারী, যে একটা কোম্পানি তার মূল ক্যাপিটালকে কিভাবে ইউটিলাইজ করছে এবং ওনারা কোনো এক্সটেনশনে যাচ্ছে কিনা, কোনো নতুন কোনো প্রোগ্রাম হচ্ছে কিনা, সেখানেই কিন্তু ক্যাচ। এবং আমার কাছে মনে হয় যে অবশ্যই যদি আমাদের অডিটের কার্যক্রমটা এবং অডিটের কোয়ালিটিটা যদি আমরা ভালো করতে পারি, ডেফিনেটলি বিনিয়োগকারীরা সেই রিপোর্টটাকে মধ্যে কনফিডেন্স আসবে এবং বিনিয়োগকারীরা বিনিয়োগ করবেন। যদি ব্যাংকিং খাত নিয়ে বলি, যে দেশের ব্যাংকিং খাতে দুর্বলতা এবং খেলাপি ঋণের যে সমস্যা রয়েছে, এটি বিনিয়োগে, পুঁজিবাজারে কতটা প্রভাব ফেলছে? অবশ্যই অনেক প্রভাব ফেলছে। এইটার কারণটা হলো কি, আপনি ম্যানেজমেন্টকে যদি আপনি নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে দেন এবং ম্যানেজমেন্ট যদি সঠিকভাবে তাদের কাজ করতে পারে কোনো ইন্টারফারেন্স ছাড়া, দেখেন এখানে কিন্তু বোর্ডের ইন্টারফারেন্স অনেক বেশি, হ্যাঁ। সো এই জিনিসটা যদি না হয় ইন্টারফারেন্সটা, তাহলে কিন্তু ব্যাংকসগুলোর যে লুটতারাজ হয়েছে, এই লুটতারাজ হতো না। এবং যদি লুটতারাজ না হতো, তাহলে পরে কিন্তু ব্যাংকিং সেক্টরটার উপরে যে বিনিয়োগকারীদের আস্থা, বিকজ এটা খুব ভালো একটা সেক্টর, হ্যাঁ, সেই সেক্টরটা এরকম ভাবে বিলীন হয়ে খারাপ হয়ে যেত না। সো আমার কাছে মনে হয় যে
ইন্টারফারেন্সটা একেবারে সরকারি ইন্টারফারেন্স থাকে, অনেক সময় ব্যাংক ঋণের জন্য তদবির থাকে। এই যে বোর্ডের যে ডাইরেক্টররা আছেন, হ্যাঁ, ব্যাংকের, উনাদের একটা তদবির থাকে, উনাদের একটা, এই যে ইন্টারফারেন্স যদি না হয়, যদি সম্পূর্ণ ম্যানেজমেন্টের উপরে আপনি ছেড়ে দেন, তাহলে কিন্তু এই সকল সমস্যা, লুটতারাজ ইত্যাদি হয় না। তো আমার কাছে মনে হয় যে এখানে অবশ্যই ব্যাংকগুলো, এখন দেখেন 10-12টা ব্যাংক জেড গ্রুপে চলে গেছে, এরা কি ব্যবসা করতে পারবে? পারবে না। তার কারণটা হলো, আমি যখনই বিদেশি একটা ট্রানজাকশন করব, তখন বিদেশি ব্যাংক বলবে এ তো জেড গ্রুপের ব্যাংক, এই ব্যাংকের তো অবস্থা ভালো না, হেলথ ভালো না, ওর দেশেই তো সে এই জেড গ্রুপে চলে গেছে, সো কাজেই সে কোনো ব্যবসা করতে পারবে না। তো এই সংক্রান্ত বিষয়ে আমি আরেকটা জিনিস একটু বলতে চাই, যে এখন কিন্তু এই জেড গ্রুপের যে ক্রাইটেরিয়াগুলো আছে, সেইগুলো কিন্তু রিভিউ করার সময় চলে আসছে। কারণ হলো যে এই একটা এজিএম না করলে, একবার ইয়ে না দিতে পারলেই, ডিভিডেন্ড না দিতে পারলেই যে আমি জেড গ্রুপে চলে যাব এমনটা না। আমি 25 বছর ধরে আমার হিস্ট্রি আছে আই এম পেইং ডিভিডেন্ড, একটা বছর আমি যদি না দিতে পারি তা আমি জেড গ্রুপ, এইটা তো হইতে পারে না। সো আমার কাছে মনে হয় যে এসইসির এখন এই জেড গ্রুপের ক্রাইটেরিয়া নিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জ, এসইসি দুজনকেই চিন্তা করতে হবে যে ক্রাইটেরিয়া আরেকটু সময়োপযোগী করা যায় কিনা। বিকজ এছাড়া যে সকল ভালো ভালো কোম্পানি জেড গ্রুপে চলে যাচ্ছে এক বছর ডিভিডেন্ড না দেয়, সেগুলো কিন্তু একটা নেগেটিভ ইম্প্যাক্ট আসছে বিদেশে এবং দেশে। আমরা এই বিষয়ে আরো শুনবো, তবে কি বিরতির পরে। Sure. দর্শকের পর্যায়ে নিয়েছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। জনাব আহমেদ রশিদ আলী, আপনি ব্যাংকিং খাতে বলছিলেন, এবং আরেকটি বিষয় আমি সাথে যুক্ত করতে চাই, ব্যাংকিং খাতে দুর্বলতা কি পুঁজিবাজারে বিনিয়োগ কমার অন্যতম কারণ নয়? এ বিষয়ে কি বলবেন? হ্যাঁ, অবশ্যই। বিকজ ব্যাংকিং সেক্টরে যেভাবে যে দুর্বলতাগুলো আছে, এবং এইটা ধরা হতো যে সবচাইতে লুক্রেটিভ একটা সেক্টর। কেন বলা হতো? সেটার কারণ হলো, এইটার রেগুলেটর হিসাবে দেখেন, বাংলাদেশ ব্যাংক হলো প্রাইম রেগুলেটর ব্যাংকসগুলোর, হ্যাঁ। সো সেখানে একটা রেগুলেট হচ্ছে ব্যাংকসগুলো, তারপরে এসইসি, তারপরে ডিএসসি। সো 3 জায়গায় কিন্তু এই জিনিসগুলো রেগুলেট হচ্ছে ব্যাংক সেক্টরটা। সো এই ব্যাংক সেক্টরটার উপরে অনেক আস্থা ছিল মানুষের, কিন্তু এই আস্থাটা আস্তে আস্তে শেষ হয়ে গেছে। তার কারণটা হলো, কয়েকটা কারণ বলে দিই এর মধ্যে। সেটা হলো যে এই যে 5টা ব্যাংকের একীভূত করা, এইটা কোনো অবস্থাতেই বিনিয়োগকারীদের যে ক্ষতি হয়ে গেছে সেটা আনবিলিভেবল। তার কারণটা হচ্ছে যে দেখেন, আমি এটা ফোর্স একটা আপনি একীভূত করছেন ফোর্সফুলি, এটা কোনো ইন্ডিভিজুয়াল কোম্পানি, ব্যাংক কোম্পানি চায় নাই যে এটা হোক, বাট আপনি ফোর্সফুলি করে দিচ্ছেন, এটা করেন। কিন্তু আপনি যেমনটা অ্যামেন্ডমেন্ট করেছেন আপনার লতে ফর ডিপোজিটার, সিমিলারলি আপনি এই যে বিনিয়োগকারীরা দিনের পর দিন 10 কোটি টাকা ব্যাংকের পেড আপ ছিল, এই পেড আপটা বাড়িয়ে আজকে 1800 কোটি, 2000 কোটি, 800 কোটি, 900 কোটি করেছে। সো এটা কারা করেছে? এটা তো ডিপোজিটাররা করে নাই। এইটা ব্যাংকের এই পেড আপটা, এত বড় পেড আপ করেছে এই বিনিয়োগকারীরা, আর এই বিনিয়োগকারীদেরকে আপনি শূন্য ঘোষণা করে দিলেন। তো এইভাবে তো চলে না। এটাতে যে একটা কনফিডেন্সের ঘাটতি হলো। আপনার এখানে একটা অ্যামেন্ডমেন্ট করে আপনি বিনিয়োগকারীদেরকে যদি ক্যাশ আউট না করে, ক্যাশ দেওয়ার দরকার নাই, আপনি জাস্ট আপনি নতুন যে ব্যাংক হচ্ছে সেই ব্যাংকের আপনি কিছু শেয়ার দিয়ে দিলেন, তাই তো হয়ে গেল। কিন্তু সেইটা না করে একেবারে শূন্য করে দিলেন। এখানে ব্যাংকিং সেক্টরে বিশাল একটা কনফিডেন্সের ঘাটতি হয়ে গেছে। তার কারণটা, এই মুহূর্তে ব্যাংকসগুলোর মধ্যে 4-5টা ব্যাংক ছাড়া সব ব্যাংকেরই একটু টালমাটাল অবস্থা আছে খানিক। সো কাজেই ব্যাংকিং সেক্টরের উপর থেকে এখন বিনিয়োগকারীদের আস্থাটা একেবারেই চলে গেছে। সো আমি মনে করি যে ডেফিনেটলি বাংলাদেশ ব্যাংক এটা নিয়ে চিন্তা করবে, এবং এখানে একটা বিনিয়োগকারীরা যাতে একটা উইন উইন সিচুয়েশনে থাকে, সেই ব্যবস্থাটা করে দিবে। বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় বার্তা কি যাচ্ছে এখন বর্তমান সময়ে?
না দেখেন বার্তা ভালো যাচ্ছে, বিকজ যে সকল প্রবলেমস গুলো ছিল ওনাদের বিদেশি বিনিয়োগকারীদের, সেটা আস্তে আস্তে কিন্তু এই নতুন কমিশন আসার 2-3 দিনের ভিতরে কিন্তু ওনারা সেটা ছেড়ে দিলেন, বেক্সিমকো লিমিটেড, ইসলামী ব্যাংক ইত্যাদি। সো এইটা ওনাদের বিশাল একটা কনফিডেন্সের ঘাটতি ছিল এই জায়গায়, যে আমরা কিনতে পারছি, বিক্রি করতে পারছি না, সেই সুযোগটা নাই। সো এই জিনিসটা দূর করা হয়েছে, এবং আমার কাছে মনে হয় যে বিদেশিদের অনেক কনসার্ন যেগুলা ছিল আছে, সেগুলা কিন্তু ইতিমধ্যে এই বিনিয়োগ কমিশন, যেটা নতুন কমিশন, উনি দূর করবেন। আমি আরেকটা দিকে একটু বলতে চাই যে এই যে আইপিও, এই আইপিওটা দেখেন আমাদের এখানে আজকে 3 বছর ধরে কোনো আইপিও আসছে না। সো আইপিও একটা ইনভেস্টমেন্টের একটা মানে প্রাইমারি ইনভেস্টমেন্টের একটা খাত আইপিও। সো এই আইপিও সাপ্লাইটা যদি আপনি বন্ধ করে রাখেন আজকে 3 বছর ধরে, তাহলে নতুন বিনিয়োগকারীরা যুক্ত হয় না। নতুন বিনিয়োগকারীরা একমাত্র যুক্ত হয় যখন নতুন আইপিও আসে, তখন ওনারা, সেকেন্ডারি মার্কেট তো রিস্কি, সো ওনারা ওই আইপিওর মাধ্যমে বাজারে এন্ট্রি দেন। তো এই জিনিসটা যদি আপনি 3 বছর ধরে বন্ধ করে রাখছেন, সে এখানে তো নতুন বিনিয়োগকারীরা যুক্ত হতে পারছে না, বাজার তো মানে একটা ড্রাই অবস্থায় চলে যাচ্ছে। সো এইখানে আমি মনে করি ওনারা কিছু কাজ করছেন, এবং এই আইপিওর বিষয়ে ওনারা একটা তো ওনারা সময় কমিয়ে দিচ্ছেন, সো দ্যাট নতুন এন্টারপ্রেনার যারা আছেন, ব্যবসায়ীরা, ওনারা যাতে ওই অল্প সময়ের মধ্যে আইপিওর মাধ্যমে টাকা তুলতে পারেন, ব্যাংকে সেই প্রেশারটা যাতে না হয়। সো এই একটা ভালো কাজ করছে এসিসি এই মুহূর্তে, এবং আমার মনে হয় 1 মাসের ভিতরে, হয়তো 3-4 সপ্তাহের ভিতরে এই ডাইরেক্টিভ গুলো চলে আসবে। এক্সপেন্সেস, এই যে আপনি একটা কোম্পানি যখন আসে আইপিওতে, এইটার যে এক্সপেন্সেস হয়, বিশাল এক্সপেন্স হয়ে যায়। সো এই এক্সপেন্সেসটা কমাবার ব্যবস্থা হচ্ছে। এখন প্রসেসটা যেটা আছে এটা ডিজিটাইজ করা। এই প্রসেসটা ডিজিটাইজ করার মানে হচ্ছে যে আমি একজন ইস্যুয়ার, একটা কোম্পানি আমি অ্যাপ্লাই করেছি, তো আমি কম্পিউটারে দেখতে পারবো যে আমার ফাইলটা কোথায় আছে, কোন পর্যায়ে আছে। সো দিস ইজ এ ভেরি গুড মুভ। কারণ হলো যে ফাইল নিয়ে পড়ে আছে, কোনো খবর নাই, 2 বছর ধরে ফাইল মুভমেন্ট হচ্ছে। সো এখন আমি এইটাকে এসএসসি ডিজিটাইজ করছে। সো ডিজিটাইজ করার মানে হলো যে এই জিনিসটাকে আমি দেখতে পারবো কোথায় ফাইলটা আছে, কেন আটকে আছে সেখানে। আমরা তো আসলে আশা করছি যে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ ফিরে আসবে, কিন্তু যদি বিদেশি বিনিয়োগ ফিরে না আসে, তাহলে পুঁজিবাজারের ভবিষ্যৎ কতটা ঝুঁকিতে পড়বে বলে মনে করেন? কোনো জটিলতা নাই। বিদেশি বিনিয়োগ যদি না আসে, আমাদের দেশে এত বিনিয়োগকারী আছে যে এই শেয়ার মানে পুঁজিবাজারে কোনো সমস্যা হবে না। বাট এই দেশীয় ইনভেস্টররা যদি পুঁজিবাজারে ইনভেস্ট করেন, তো অটোমেটিক্যালি বিদেশি বিনিয়োগকারী আসবে। কিন্তু যদি আমাদের দেশের বিনিয়োগকারীরা যদি পুঁজিবাজারে ইনভেস্টমেন্ট না করেন, তাহলে বিদেশি বিনিয়োগকারীরা কনফিডেন্স পায় না বাজারে। বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে নির্দিষ্ট সময়সীমার মধ্যে আসলে কি কি পদক্ষেপ প্রয়োজন বর্তমান সময়ে যদি বলি? না দেখেন, বর্তমান সময়ে যে যে পদক্ষেপ প্রয়োজন হচ্ছে, সেই সকল কাজ কিন্তু আপনি ইতিমধ্যে বলেছেন যে আপনি আশাবাদী, অলরেডি করছে। এবং আমি মনে করি যে এই বিদেশি বিনিয়োগকারীরা এখন অ্যাট্রাক্টেড হবে আস্তে আস্তে। তার কারণটা হচ্ছে যে আমরা দেখেন এখনো ফ্রন্টিয়ার মার্কেটে বৈশা আছি, ইমার্জিং মার্কেটে যেতে পারছি না, এতদিন হয়ে গেছে আমাদের পুঁজিবাজারে। সো কাজেই আমার মনে হয় যে এখন বিএসইসি খুব সিরিয়াসলি ওনারা চিন্তা করছেন যে আমরা কিভাবে এইটার প্রমোশনটা ইমার্জিং মার্কেটে আমরা নিয়ে যেতে পারি। ওয়ান্স আমরা ইমার্জিং মার্কেটে চলে যেতে পারি, বিদেশি বিনিয়োগ হু হু করে আসবে। এবং আপনি বিদেশি বিনিয়োগকারীরা কিন্তু ইতিমধ্যে অনেক উৎসাহিত হচ্ছেন, যে সকল কার্যক্রম আমাদের এসএসসি নিচ্ছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ, এবং দর্শক মণ্ডলী সবাইকে ধন্যবাদ। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ সবাইকে।